গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা ছোট মেয়ের খাবার চুরি করার জন্য ওর বয়সী কিছু মেয়ে ওর সাথে ঝগড়া করছে আর ওকে মারছিল। এই বাচ্চাটার নাম হচ্ছে এই বাচ্চাটা অনাথ, তাই সবসময় তাকে খাবার চুরি করতে হতো আর সবার হাতে মার খেতে হতো। যখন নিজের খাবারগুলো বাঁচাচ্ছিল তখন সেখানে বড়লোক পরিবারের একটা মেয়ে আসে, যে মেয়েটা ওই বাচ্চাগুলো থেকে কে বাঁচিয়ে নেয়। এই মেয়েটার নাম ছিল দি। এখান থেকে আমাদের 10 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে অনেক বড় হয়ে গিয়েছে। কে আমরা আজকে বিয়ের পোশাকে দেখি, আর আজ তার বিয়ের দিন ছিল। তখন আমাদের আবারও অতীতের সিন দেখানো হয়। ওই ঘটনার পর থেকে কে নিজের সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসে আর নিজের মতো করে পড়ালেখা শেখাতেও শুরু করে কে। আর এভাবে ওরা দুজনে বড় হয়ে যায়। ওরা দুজনে শুধু বন্ধু ছিল না, ওরা দুজনে একে অপরের বোনও ছিল। কিন্তু ওদের কপালে সুখ বেশি দিন টিকেনি। তো অনেক অসুস্থতার কারণে একদিন মারা যায়। ওর বাবা ছিল মিস্টার সেন। সে বলে কিছুদিন আগেই এর বিয়ে ঠিক হয়েছিল তান ফ্যামিলির বড় ছেলে জিহুয়ার সাথে, কিন্তু সে তো মারা গিয়েছে। জিহুয়াকে অনেক পছন্দ করত। এগুলো জানার পর তো অনেক বেশি অবাক হয়, আর তার থেকেও বড় বেশি অবাক হয় যখন সে জানতে পারে আঙ্কেল সেন বলতে থাকে, আসলে আমার বায়োলজিক্যাল মেয়ে না, আমি ওকে পেয়েছিলাম। এরপর একটা পেন্ডেন্ট দেখায়, যেটা কিনা কে পাওয়ার সময় ওর সাথেই ছিল। স্বপ্ন দুটোই ছিল, একটা হচ্ছে ওর আসল মা বাবাকে খোঁজা, আরেকটা হচ্ছে নিজের ভালোবাসার মানুষ জিহুয়ার সাথে বিয়ে করা। আঙ্কেল সেন আরও বলে, যখন জানতে পেরেছিল পেন্ডেন্টটা চাঙ্গান শহর থেকে এসেছিল, তখন সে প্রথমে চাঙ্গান শহরে গিয়ে নিজের মা বাবাকে খুঁজতে চেয়েছিল, আর এরপর নিজের ভালোবাসার মানুষ জিহুয়ার সাথে বিয়ে করতে চেয়েছিল। তখন বলতে থাকে, আমি তো এসবের কিছুই জানতাম না। এরপর সে আঙ্কেল সেনকে ধন্যবাদ জানায়। আঙ্কেল সেন আর মিলে তার জন্য যা করেছে তা ওর জন্য অনেক যথেষ্ট ছিল। এরপর বলে, আমি নিজে দির স্বপ্নগুলো পূরণ করব। বর্তমানে ভাবছিল, আমি তো শুধুমাত্র চাঙ্গান সিটিতে গিয়ে আমার বোনের আসল মা বাবাকে খুঁজতে চেয়েছিলাম, কিন্তু আমি তো জিহুয়াকে ভালোবাসি না। তাহলে আমার বোনের হয়ে আমি কিভাবে ওকে বিয়ে করব? এরপর আমরা দেখতে পাই এক রাস্তা দিয়ে বিয়ের ক্যারেজ যাচ্ছিল, আর আরেক রাস্তা দিয়ে কফিন যাচ্ছিল। আজকের দিনটা আঙ্কেল শ্যানের জন্য অনেক বেশি কষ্টকর ছিল। এক মেয়েকে হারিয়ে তার ফিউনারেল পালন করছে, আর আরেক মেয়েকে বিয়ে দিয়ে তাকে অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছিল। এরপর আমাদের প্যালেসের সিন দেখানো হয়, যেখানে রাজা আমাদের ড্রামার হিরোকে বলছিল, তুমি যদিও একজন অফিসার হয়ে গিয়েছো, তারপরেও আমি চাই তুমি ইম্পেরিয়াল কলেজে ভর্তি হও। ওখানে গিয়ে তুমি গোপনে ইনভেস্টিগেট করো। আমি জানতে পেরেছিলাম ওখানে কিছু সমস্যা হয়েছে। ওখানে নাকি মন্ত্রীরা নিজেদের ক্ষমতা ব্যবহার করে অপকর্ম করছে। তাই আমি চাই তুমি তাদের সমস্ত পর্দাগুলো ফাঁস করো। আমি আশা করি তুমি আমাকে নিরাশ করবে না। এরপর আমরা ক্যারেজের সিন দেখি। এখানে ওর সাথে আসা মেয়েরা বলাবলি করছিল, ওই জিহুয়া নাকি সবসময় মেয়েদের নিয়ে পড়ে থাকে, ওর অন্য কোনো কাজ নেই মনে হয়। ঠিক তখনই দুজন ডাকাত এসে ওদের ক্যারেজটা আটক করে ফেলে। এখানে আমার তো অবস্থা দেখে খুবই হাসি পাচ্ছিল। যাই হোক, ওই ডাকাতগুলো কে কিডন্যাপ করে জঙ্গলের ভিতরে নিয়ে আসে। জঙ্গলের ভিতরে আসার পর আমরা মেন কাহিনীটা জানতে পারি। আসলে নিজে এই দুজনকে হায়ার করেছিল, যাতে ও সিক্রেটলি মা বাবাকে খুঁজতে পারে আর রাজ্যে গিয়ে জিহুয়াকে বিয়ে করতে না হয়। এরপর অন্য একটা রাস্তায় চলে যায়। সে বলতে থাকে, চাঙ্গান সিটি শুনেছি অনেক বড়, সেখানে আমি কোনো না কোনো কাজ তো অবশ্যই পেয়ে যাব। আর আমি কে কথা দিয়েছি যে আমি ওর মা বাবাকে খুঁজে বের করব। এরপর আমরা সেকেন্ড মেন লিড জিহুয়াকে দেখি, যার সাথে আর কি দিহুয়ার বিয়ে ঠিক হয়েছিল। ওকে আমরা দেখি মেয়েদের সাথে নাচতে। ও বলতে থাকে, আমার এই নাচ গান খুবই বেশি ভালো লাগে। ওর এরকম বেশি নাচার কারণ হচ্ছে, ও আজকে সে মেয়েটাকে বিয়ে করবে যাকে ও বেশি পছন্দ করত। কিন্তু ও তো জানেই না মারা গিয়েছে, তার উপর ওর বোনকে যে পাঠানো হয়েছিল বিয়ের জন্য, ও নিজের কিডন্যাপের নাটক সাজিয়ে পালিয়েছে। তখনই একজন গার্ড এসে জানায় তার বউকে নাকি ডাকাতরা কিডন্যাপ করে নিয়েছে। এটা শোনার পর তো জিহুয়া তাড়াতাড়ি করে কিছু লোকজন নিয়ে ওই জায়গায় যায়। যাওয়ার সময় রাস্তার মধ্যে তারা কে দেখতে পায়। তারা ভেবেছিল এটাই আসলে সাথে জিহুয়ার লেটারে কথা হতো, তারা কখনো একে অপরকে সামনাসামনি দেখেনি। এরপর আমরা দেখতে পাই তো পাগলের মতো অ্যাক্টিং করছিল, যাতে জিহুয়া ওকে রিজেক্ট করে দেয়। কিন্তু জিহুয়া ভাবতে থাকে, আমি তোমার অপেক্ষায় অনেক দিন ছিলাম, আমি জানি তুমি অসুস্থ, কিন্তু আমি তো তোমাকে বিয়ে করেই ছাড়বো। এগুলো জানার পর এই সমস্ত প্ল্যানগুলো ফেল হয়ে যায়, যার কারণে বেচারের মুখের অবস্থা দেখার মতো ছিল। এরপর তারা সবাই চাঙ্গান সিটিতে চলে আসে। চাঙ্গান সিটিতে সবকিছু দেখতেই থাকে, কারণ তার এই চাঙ্গান সিটি অনেক ভালো লেগেছে। আর অন্যদিকে জিহুয়া তো শুধুমাত্র কে দেখছিল।
তখন জিহুয়াকে দেখে ভাবতে থাকে এই লোকটার মাথার মধ্যে কোনো সমস্যা আছে, কিন্তু তারপরও আমি দির জন্য যে ভালোবাসা ওর মধ্যে দেখেছি তা অবশ্য দির জন্যই ভালো। এরপর ওরা একটা হোটেলে যায়। এই রেস্টুরেন্টের খাবারগুলো তো একদমই ভালো লাগে না, তাই সে এখানকার শেফের সাথে কথা বলতে থাকে। জিহুয়া ভাবছিল আমি নিজেই জানতাম না খাবারের প্রতি এতটা নলেজ আছে। এসব কিছু করতে করতে তো একদমই কিচেনেই পৌঁছে যায়। এটা বলে যখন চলে যায় এর কিছুক্ষণ পরেই জিহুয়া ওকে খুঁজতে যায়, কারণ তো এ সমস্ত কিছু বলে ওখান থেকে পালিয়েছে। আর তখনই আমরা আড়ালে থেকে কে দেখতে পাই যে নিজের গেটআপ পুরোটাই ছেলেদের মতো করে নিয়েছে। আসলে সে চাইছিল জিহুয়া আর তার লোকেদের থেকে বাঁচতে, তবে বেচারি যাওয়ার সময় একটা লোকের সাথে ধাক্কা খায়। যখন পড়ে যেতে নিচ্ছিল তখনই সেখানে জিয়ান আমাদের ড্রামার মেন লিড এসে ওকে বাঁচিয়ে নেয়। জিয়ানকে দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ জিয়ান অনেক বেশি হ্যান্ডসাম ছিল। বেচারি ওর চেহারাটা দেখছিল তখনই জিয়ান ওকে ফেলে দেয় আর বলে তোমার মতো একটা ছেলে এরকম খারাপ কাজ কিভাবে করতে পারে। জিয়ান এখানে আরও বেশি রেগে যায়, কারণ তার ড্রেস খারাপ করে দিয়েছে। সে বলতে থাকে বাজারের মধ্যে যত সব গন্ডগোল এখন তোমার কারণে হয়েছে, কতগুলো জিনিস এখানে নষ্ট পর্যন্ত হয়েছিল, আর তুমি যেভাবে পড়েছো তাতে তো বোঝাই যায় তুমি আমার সাথে খারাপ কিছু করতে চাচ্ছ। এই কথা শুনে তো অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে তুমি কে, আমার সাথে এইভাবে কেন কথা বলছো। এদের ঝগড়ার মাঝে জিয়ান ওখান থেকে বিরক্ত হয়ে চলে যায়, কিন্তু তার পার্সটা নিচে পড়ে যায়, যেটা জিয়ান খেয়াল করে না। এদিকে তো ওকে গালি দিয়েই যাচ্ছিল। বেচারি তো নিজের জিনিসগুলো উঠাচ্ছিল আর বকছিল যে ও কি একটা রাজকুমার যে আমার সাথে এরকম ব্যবহার করলো। এসব বলতে বলতে ও দেখতে পায় জিহুয়া ওকে খুঁজতে খুঁজতে এখান পর্যন্ত চলে এসেছে। জিহুয়াকে দেখে তো নিজের জিনিসপত্রের সাথে জিয়ানের পার্সটা নিয়েও চলে যায়। আর এদিকে বেচারা জিহুয়া তো ওর ভালোবাসাকে মানে ওর বউকে খুঁজেই যাচ্ছিল, যদিও ওদের বিয়ে হয়নি। যাই হোক, এরপর আমরা অন্য একটা রাজকুমারকে দেখি যে অ্যাস্ট্রোলজি মানে ভবিষ্যৎবাণী করতে পারত। সে নিজের হাত দেখে বলতে থাকে আজ আমার এমন একটা মেয়ের সাথে দেখা হবে যে মেয়েটার দেখা মাত্রই আমি ওকে ভালোবেসে ফেলবো, কিন্তু কথা হচ্ছে ও আমার কপালে থাকবে না। তখনই আমরা কে দেখি যে ওই রাজকুমারের সাথে ওর ক্যারেজে উঠে যায় আর ওকে চুপ করে বসে থাকতে বলে, যাতে জিহুয়া ওকে খুঁজে না পায়। এই রাজকুমারের নাম হচ্ছে শিনিয়ান, যে খুবই সাধারণভাবে চলাফেরা করতে ভালোবাসে। এখানে শিনিয়ান কে লুকাতে সাহায্য করে, যার জন্য ওকে ধন্যবাদ দেয় আর বলে তুমি একটা হিরো। এটা বলার পরে ওখান থেকে চলে যায়। হিরো কথাটা শুনে তো ও অনেক ব্লাশ করতে থাকে, কিন্তু সিনিয়রের মনে পড়ে আজকের ভাগ্য অনুযায়ী তো আমার একটা মেয়ের সাথে দেখা হওয়ার কথা, কিন্তু ও তো একটা ছেলে। এরপর একটা জায়গায় চলে আসে যেখানে চাংহান সিটির বস্তির মতো একটা এলাকা ছিল। এক পাশে ওই রাজমহলের মতো একটা এলাকা ছিল, আরেক পাশে এরকম। এখানে আমরা জিয়ানকে দেখি যে কিনা প্রত্যেকটা মানুষকে নিজের উপর নির্ভর হতে বলছিল। জিয়ান সবাইকে আরও বলে সবাই যেন এরকম চুরি ডাকাতি বাদ দিয়ে অন্যান্য মানুষের মতো কাজ করে খায়, না হলে তাদের দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। তার এমন ভাষণের মধ্যে কেউ একজন বলে ওঠে ওখানে কোনো একজন মানুষ টাকা বিলি করছে। তখনই দেখা যায় প্রত্যেকটা মানুষ ওখান থেকে চলে যেতে থাকে। জিয়ান ওদিকে ফিরে দেখে ওই বদমাস ছেলেটা তো এখানে আবারও এসেছে, যে কিনা সবাইকে টাকা দিচ্ছে। জিয়ান ওখানে গিয়ে ওকে ধমকাতে থাকে আর বলে তুমি এদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলছো, ওদের নিজেদের পায়ে দাঁড়াতে দাও, তুমি কেন ওদেরকে সাহায্য করছো টাকা দিয়ে। এসব বলতে বলতে জিয়ানের নজর যায় ওর পার্সের দিকে। ওর পার্স দেখে জিয়ান বলতে থাকে তুমি বদমাস সেটা আমি জানতাম, কিন্তু তুমি চোর সেটা তো আমি কখনোই জানতাম না। এসব কিছু যখন বুঝতে পারে তখনও তার কাছে ক্ষমা চায় আর বলে আসলে আমি বুঝতে পারিনি এ পার্সটা কার, আমার ব্যাগে ছিল তাই ভেবেছিলাম আমার হয়তোবা। নাও তুমি তোমার পার্সটা নিয়ে নাও, কিন্তু কথা হচ্ছে এই পার্সের সমস্ত টাকা তো ও আগেই বিলি করে দিয়েছে। এরপর বলে আমি তোমার টাকা এখনই ফিরিয়ে দিচ্ছি, কিন্তু জিয়ানের তোর কথায় কোনো বিশ্বাসই হচ্ছে না, ও তো ওকে চোর মরু সব কিছুই বলতে থাকে। এসব কিছু বলার মধ্যে ওদের মধ্যে ঝগড়া লেগে যায়। বলতে থাকে তুমি অনাথ বাচ্চাদের সম্পর্কে কি জানো, তাদেরকে একটা রুটির জন্য সবসময় লড়াই করতে হয়। আর জিয়ান বলতে থাকে আমি তো অন্য কিছু ভাবছি, আমি ওদের সবার নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য বলছি আর তুমি এসব কিছু বলছো। ওরা দুজনের কথার মধ্যে টিকে থাকে, কিন্তু শেষ পর্যন্ত জিয়ান এর সাথে না পেয়ে ওখান থেকে চলে যায়। আর তো নিজের বকবক করতে করতে চলে যায়, যে কিনা জিয়ানকে অনেক বেশি গালি দিচ্ছিল। যাই হোক, এরপর আমরা একটা ক্যারেক্টারকে দেখি যে এতক্ষণ ধরে ওদের দুজনের কথাই শুনছিল। ওর নাম হচ্ছে দুগু, যে কিনা আমাদের ড্রামার অন্যতম একটা ক্যারেক্টার। যাই হোক, এরপর আমরা কে দেখি যে ওখান থেকে যাচ্ছিল,
কিন্তু ওর ভাগ্য এতটাই খারাপ ছিল, ওর সামনে তো জিহুয়া চলে আসে আর বলে, দি তুমি ওখান থেকে পালিয়ে কেন আসলে? আমি কি তোমার সাথে কোনো খারাপ আচরণ করেছি যে তুমি সবসময় আমার থেকে লুকিয়ে যাচ্ছ? বেচারা প্রেমিক পুরুষ তো এভাবে বলে যাচ্ছিল ওর প্রেমিকার জন্য। আর অন্যদিকে বলতে থাকে, আমার এরকম কোনো উদ্দেশ্যই ছিল না। জিহুয়া খেয়াল করে ওর গায়ে ছেলেদের পোশাক। ও বলে, তুমি ছেলেদের পোশাক কেন পরেছো? তখন বুঝতে পারে ওকে এখন কোশ্চেনের আনসার দিতে হবে। তাই ও যেন আনসার না দিতে পারে তার জন্য বলে, আমার এখন মাথা ব্যথা করছে আর অনেক অসুস্থ লাগছে। এরপর আমরা জিহুয়াকে দেখি যে কে নিয়ে ওর বাবা মায়ের কাছে এসেছে আর বলতে থাকে ওর নাম হচ্ছে যাকে আমি পছন্দ করি। ও এখন একটু অসুস্থ, যখন ও সুস্থ হবে তখন আমি ওকে বিয়ে করব। দুজন মা বাবারই কারোই কে পছন্দ হয় না, কেননা স্বাভাবিকভাবে ওই সময় ছেলেদের রাজত্ব বেশি ছিল, আর একটা মেয়ে যদি ছেলেদের পোশাক পরে তাহলে কারই বা পছন্দ হবে। যাই হোক, মা বাবা তখন ওর উপর অনেক রেগে ছিল। তারা তখন জিহুয়াকেও বকতে থাকে, কিন্তু জিহুয়া বলতে থাকে, যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে আমি এই মেয়েটাকে বিয়ে করব। আমি অন্য কোনো মেয়েকে কখনোই বিয়ে করব না, আর আমি ইম্পেরিয়াল কলেজ কখনোই যাব না। মা বাবার একমাত্র ছেলে, তাই তারা দুজনেই রাজি হয়ে যায়। যাই হোক, এসব কিছুর পরে যখন নিজের ড্রেস চেঞ্জ করে আসে তখন জিহুয়া তাকে গিফট হিসেবে অনেকগুলো জুয়েলারি দেয় আর বলতে থাকে, আমার তো মনে হচ্ছে তোমার এখন অসুস্থতা ঠিক হয়ে গিয়েছে, তাই আমাদের বিয়ে করে নেওয়া উচিত। অন্যদিকে তো নিজের বকায় নিজে বকছিল। সে বলতে থাকে, আমি না যে তো অনেক আগে মারা গিয়েছে। কিন্তু এই প্রেমিক পুরুষ তো একটু বুঝতে চেষ্টা করে না। সে নিজে নিজে বলতে থাকে, আমি তোমার জন্য অনেক বছর অপেক্ষা করছি, বরাবর 10 বছর। কিন্তু তোমার অসুস্থতার জন্য 10 বছরের বদলে আমাকে যদি আরো কয়েকটা বছর অপেক্ষা করতে হয় তাহলে আমি করব। কিন্তু আমি তো তোমাকেই বিয়ে করব। আর আমি জানি তুমি ওই সিনান প্যান্ডেন্টের দ্বারা তোমার মা বাবাকে খুঁজতে চাও, আমি সেখানেও তোমার হেল্প করব। আর এর জন্য তোমাকে আমার সাথে ইম্পেরিয়াল কলেজেও আসতে হবে, ওখানে অনেক বড় লোকের ছেলেরাও থাকবে। আমি আশা করি ওখানে একটা না একটা ক্লু তোমার মা বাবা সম্পর্কে পেয়ে যাবে। কলেজের কথা শুনে তো বুঝতে পারে ওকে কলেজের কথা বলেছিল, যার কারণে জিহুয়া ওকে কলেজে নিয়ে যেতে চায়। এসব বুঝতে পেরে ওকে মানা করতে চায়, কিন্তু ওর মুখ দিয়ে একটা কথাও বের হয় না। তবে এর মধ্যে জিহুয়া একটা ভালো কথা বলে। ও বলতে থাকে, ইম্পেরিয়াল কলেজে সবসময় ছেলেরাই পড়তে আসে, তাই তোমাকে সেখানে ছেলে হয়ে যেতে হবে। এটা শোনার পরও ওকে মানা করে দেয় আর বলে, না আমি ছেলে সাজতে পারবো না, আমি ওখানে গিয়ে পড়তে পারবো, আমার কিছুই লাগবে না। যার জন্য জিহুয়া বলে, ঠিক আছে, তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও, আমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করে দেব। এটা শুনে বলে, আমার তো কলেজ গিয়ে পড়াই ভালো আছে। এরপর আমরা রাজদরবারের কিছু মন্ত্রীকে দেখতে পাই, যারা বাহিরে এসে নিজেদের মধ্যে গল্প করছিল। তারা বলছিল ইম্পেরিয়াল কলেজের অ্যাডমিশন এক্সাম কিছুদিনের মধ্যে শুরু হবে। যাদের ইম্পেরিয়াল কলেজে পড়তে ইচ্ছে হয় তাদেরকে তো এই এক্সাম অবশ্যই পাশ করতে হবে। তখন আমরা এখানে জিয়ানের বাবাকেও দেখি, আর এখানে মন্ত্রী হান নামের একজন লোককে দেখি, যাকে একদমই সুবিধার মনে হচ্ছে না। আর এদিকে বেচারা জিহুয়া তো তার বউকে মানে হবু বউকে পড়ার জন্য অনেক বেশি চাপ দিচ্ছে, যাতে সে সেই এক্সামটা পাশ করতে পারে। তবে এই সমস্ত কিছুর মধ্যে একদমই ইন্টারেস্ট ছিল না। কখনো সে খাবারের কথা চিন্তা করতে থাকে আর কখনো সে ঘুমিয়ে পড়ে। এরপর আমরা একটা রেস্টুরেন্টে দুজন ছেলেকে দেখি, যারা কিনা ইম্পেরিয়াল কলেজের এক্সামের মধ্যে চিটিং করার কথা বলছিল। তারা বড় বড় স্বপ্ন দেখছিল চাকরির, কিন্তু তখনই আমরা সেখানে দুগুকে বসে থাকতে দেখি। দুগু তাদেরকে শুনিয়ে শুনিয়ে বলে, এ সমস্ত স্বপ্ন তোমাদেরকে কখনোই চাকরি দেবে না। তার কথা শুনে তো লোকগুলো অনেক বেশি রেগে যায় আর দুগুকে মারতে আসে, কিন্তু দুগু তো উল্টোই ওদেরকে মেরে ভর্তা বানিয়ে দেয়। এদের দুজনের অবস্থা দুগু খারাপ করে দিয়েছে। এরপর ও ওয়েটারের কাছে এসে বলে, মাফ করবে, আমি তোমাদের হোটেলের এমন অবস্থা করতে চাইনি। ওখানে খাবারের বিল দিয়ে ও চলে আসে। এরপর আমাদের এই রাজ্যের ক্রাউন প্রিন্সকে দেখানো হয়, যে অনেক অহংকারে ছিল। সে যখন সিনিয়ানকে দেখে তখন বলতে থাকে, দেখো, দ্বিতীয় রাজকুমার সিনিয়ান তো দেখে আমার দিকেই আসছে। সিনিয়ান ক্রাউন প্রিন্সকে অনেক বেশি সম্মান দেয়, কিন্তু ক্রাউন প্রিন্স তো সিনিয়ানের মাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে। ক্রাউন প্রিন্স এটাও বলে, ওর মায়ের আর ওর তো এ রাজ্যে থাকারও অধিকার নেই। কিন্তু দেখো ওর ভাগ্যটা কত ভালো যে ওকে এখানে এই রাজ্যের দ্বিতীয় রাজকুমারও বানানো হয়েছে। সিনিয়ান নিয়ম অনুযায়ী ক্রাউন প্রিন্সকে সম্মান দেওয়ার কারণে ওর মুখের উপর কোনো কথাই বলতে পারে না। এরপর আমাদের জিয়ানের বড় ভাইকে দেখানো হয়, যে কলেজের একজন চিফ। সে জিয়ানকে বলে, আমি চাই না তুমি কলেজে গিয়ে এমন কোনো কাণ্ড করো যেখানে আমার নাক কাটা যায়।
এদের এ সমস্ত কথা শুনে আমরা বুঝতে পারি এই দুই ভাইয়ের মধ্যে মিল তো একেবারেই নেই। অন্যদিকে শিনিয়ানকে দেখে যে নিজেও ইম্পিরিয়াল কলেজে যেতে চায়, যার জন্য সে নিজের আঙ্কেল অর্থাৎ এই রাজ্যের জেনারেলের কাছে এসেছে। শিনিয়ান এসে ওর আঙ্কেলকে বলতে থাকে ক্রাউন প্রিন্স তো ওখানে আমার বাচ্চাটাইও মুশকিল করে দিয়েছে, ও যখন তখন দেখি আমাকে শুধু অপমান করে, তাই আমি ইম্পিরিয়াল কলেজে যেতে চাই। জেনারেল বলে তুমি কি রাজাকে সমস্ত কিছু বলেছো? শিনিয়ান বলে আমি তাকে বলতে পারবো না, তার নিজের ছেলের ব্যাপারে যদি সে এসব শুনে তাহলে সে আমাকে কলেজে যেতে কখনোই দেবে না। শিনিয়ানের এখানে আরেকটা ইচ্ছা ছিল, সে ওখানে কোনো রাজকুমার নয় বরং সাধারণ পরিবারের একটা ছেলে হিসেবে যেতে চাইছিল। যাই হোক, এরপর আমাদের সেই ইম্পিরিয়াল কলেজের এক্সামের দিন দেখানো হয়। এখানে আমরা দেখতে পাই শিনিয়ানকে দেখে বলতে থাকে এটা তো ওই হিরোটা যে ওই দিন আমাকে বাঁচিয়েছিল। এটা বলতে বলতে ও দেখতে পায় এখানে জিয়ানও চলে এসেছে, যাকে দেখে ও লুকোতে চায়। ও জিহুয়ার পিছনে লুকিয়ে ভাবতে থাকে এই ছেলেটা এখানে কেন এলো, ওকে দেখলেই তো আমার অসহ্য লাগে। অন্যদিকে শিনিয়ান ওকে দেখে বলতে থাকে ওকে আমি কোথাও দেখেছি। শিনিয়ান যেন ওর দিকে না তাকায় এর জন্য ও অন্যদিকে ফিরে যায়, কিন্তু তখনই তার চোখ পড়ে জিয়ানের উপর। জিয়ান ওর দিকে তাকিয়ে বলতে থাকে তুমি তো ওই দিন এই কথা বলার পরে বলতে থাকে আমার মনে হয় তুমি আমাকে অন্য কেউ ভেবে ফেলেছো। আমাদের তো আজকেই প্রথমবার দেখা হলো, মানে ও জিয়ানকে কোনো কথাই বলতে দেয়নি। এখানে আমরা দুগুকেও দেখি যে এখানকার এক্সামটা দিতে এসেছে। এরপর এক্সাম শুরু হয়। এখানে প্রথমে ওদেরকে ফিজিক্যাল টেস্ট দেওয়া হয়। কোনোভাবে চাইছিল এই ফিজিক্যাল টেস্টে ফেল হয়ে যেতে, কিন্তু জিহুয়ার কারণে এই প্ল্যানটা ওর ফেল হয়ে যায়। এরপর আসে ওদের রাইটিং এক্সাম। এই এক্সামের মধ্যে ওদেরকে অর্চিড ফুলের উপর একটা কবিতা লিখতে দেওয়া হয়। তবে কে আর সহজে এগুলো করবে, সে তো গম গাছের একটি গমের ছবি আঁকে, কেননা অনেক ভালো ছবি আঁকতে পারে। ও এরপর ভাবতে থাকে এখন তো আমাকে অবশ্যই এখান থেকে বের করে দেবে, কিন্তু তখনই ও জানতে পারে এই এক্সামের রেজাল্টগুলো বরং রাজা নিজেই দেখবে। এটা শোনার পর তো তার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ রাজা যদি এরকম অপমানটা সহ্য না করে তাহলে ওকে নিশ্চিত গলা কেটে মেরে ফেলবে। আর সত্যি সত্যি রাজা এটা দেখে বলতে থাকে এই ড্রয়িংটা কে করেছে। এসব কিছু শুনে সামনে চলে আসে। রাজা বলে তুমি কি ভেবে এটার ছবি এঁকেছো, তোমাকে তো কবিতা লিখতে বলা হয়েছে। মনে মনে বলে আমি এখন উল্টোপাল্টা বললে আমার গলা যাবে, তাই সে বলতে থাকে এটা গমের গাছ, যে গমটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ কৃষকরা সারা বছর অনেক কষ্ট করে গমগুলো উৎপাদন করে। ওই অর্চিড ফুলের উপর কোনো কবিতা না লিখে আমার যা মনে হয় কৃষকদের উপর কবিতা লেখা উচিত, কারণ তারা অনেক বেশি কষ্ট করে। ওর এই জবাব শুনে প্রত্যেকে তো খুশি হয়, বরং রাজা নিজেও খুশি হয়ে যায়, যার জন্য ও এই এক্সামটা পাশ করে নেয়, যেটা সে একদমই চাইছিল না। এরপর আমরা মিস্টার তানকে দেখি, যে কিনা জিহুয়াকে অনেক বকছিল সে এরকমটা কেন করছে। কে তার ছেলে বানিয়ে কলেজ নিয়ে যাচ্ছে, এটা অনেক বড় একটা ক্রাইম। রাজা একবার জানতে পারলে তাদের পরিবার সহ প্রত্যেকের গলা কাটবে। জিহুয়া বলে আপনি তো একজন মন্ত্রী, আমি আশা করি আপনি সবকিছু খুব ভালোভাবে সামলে নেবেন। আর বাকি রইল দির ছেলে হওয়ার, ওইটা তো আমি খুব ভালোভাবে হ্যান্ডেল করব, যাতে কেউ ওর আসল সত্যটা জানতে না পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে যদি আমার সাথে কলেজে না যায় তাহলে আমি নিজে ওই কলেজে যাব না, যার জন্য মিস্টার তানের বাধ্য হয়ে রাজি হতে হয় যে একে ছেলে বানিয়ে ওই কলেজে পাঠানোর। পরদিন আমরা দেখি কলেজে এখানে থাকার জন্য তাদের প্রত্যেকের জিনিসপত্রগুলো আনা হয়। এরপর ডোমের যখন ব্যবস্থা করা হয় সেখানে দেখতে পারে তাকে অন্য একজনের সাথে ডোম শেয়ার করতে হবে। এটা একদমই চাইছিল না। সে ডক্টর লিয়ানকে সব কিছু বলে, কিন্তু ডক্টর লিয়ান বলে এখানকার এটাই নিয়ম। এখানে শিনিয়ানের সাথে দুগু ছিল, মানে তারা রুমমেট। শিনিয়ান যখন রুমে আসে তখন সে দেখে এই রুমে সমস্ত জিনিসগুলো আমাকে চেঞ্জ করতে হবে, না হলে কিছুই ঠিক হবে না। তখন এখানে দুগু নিজের জিনিসপত্র নিয়ে চলে আসে। শিনিয়ান ওকে হ্যালো বলে, কিন্তু দুগু তো চুপচাপ স্বভাবের, তাই ও শিনিয়ানের সাথে কোনো কথা না বলে সোজা ভিতরে চলে যায়। এরপর জিহুয়া নিজের রুমে আসলে শাওবাই নামের ওর রুমমেট ওর সমস্ত কাজগুলো করে দেয়। জিহুয়ার আচরণ আর ওর পার্সোনালিটি ওর অনেক ভালো লাগে, তাই শাওবাই বলে আমি কি তোমাকে বস বলে ডাকতে পারি। জিহুয়ার তো এসব কিছু ভালোই লাগে, তাইও হ্যাঁ বলে দেয়। এরপর আমাদের দেখানো হয় আসল কাহিনী। রুমমেট হচ্ছে জিয়ান। জিয়ান যখন এখানে কাপড় চেঞ্জ করছিল তখন বলতে থাকে তুমি আমার সামনে এসব কিছু করতে পারো না। জিয়ান তখন ওর দিকে ফিরে বলে আমি তোমার মতো অশ্লীল কোনো কাজ করছি না, আমি তো শুধুমাত্র শান্তিতে নিজের ড্রেস চেঞ্জ করছি। ওর এই সমস্ত কথা শুনে তখন ওর দিকে বালিশ ছুঁড়ে মারে আর বলতে থাকে যদিও আমরা রুমমেট তারপরেও আমাদের একে অপরের প্রাইভেসির ব্যাপারে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এসব কিছু বলার পরও তো শান্ত হচ্ছিল না, সে বারবার জিয়ানকে বকছিল। আর বকতে বকতে তো
ও জিয়ানের উপর পড়ে যায় আর ওর বুকে হাত দিয়ে ফেলে। বেচারি এটা দেখে তো অনেক বেশি এম্বারেস ফিল করে। মনে মনে বলতে থাকে ও শুধুমাত্র দেখতেই হ্যান্ডসাম নয়, ওর বডিটা অনেক সফট। এটা বলে উঠে পড়ে। জিয়ান তখন বলতে থাকে, তুমি এসব কি করছো আমার সাথে? কিন্তু তখনই বেচারা অবাক হয়ে যায়, কারণ তো নিজের হাতগুলো এমন করে অনেক জোরে জোরে চিৎকার করতে করতে রুম থেকে বের হয়ে যায় আর বলতে থাকে, তোমার কথাগুলো তো আমারই বলার উচিত। এরপরও জিহুয়ার কাছে যায় আর বলতে থাকে, আমার এখনই এখান থেকে যেতে হবে, আমি এ কলেজে পড়তে পারবো না। জিহুয়া বলে, আমার মনে হচ্ছে ওই জিয়ান তোমাকে বিরক্ত করেছে, তুমি এখানেই থাকো, আমি ওকে পিটিয়ে আসছি। কথা শোনার পর ওকে মানা করে দেয় আর বলে, ওই বদমাসটার এতটা সাহস কিভাবে হবে আমাকে বিরক্ত করার। জিহুয়া ভাবে ও হয়তো নাটক করছে, তার জন্য বলে, তুমি যদি কলেজে থেকে পড়াশোনা না করো তাহলে তোমাকে আমার তাড়াতাড়ি বিয়ে করতে হবে। বিয়ের কথা শুনে বুঝতে পারে পড়ালেখা ছাড়া ওর কপালে আর কিছুই নেই। পরদিন ক্লাসের মধ্যে ওদের ফার্স্ট লেকচার ছিল। টিচার আসার পরে কোনো কিছু না পড়িয়ে ওদেরকে একটা টাস্ক দেয়, যেটা কিনে এরা দুজনই ছাড়া আর কেউই করতে পারছিল না। জিয়ান আর সম্পূর্ণ টাস্কটা তো পূরণ করে নেয়। টিচার তখন দেখতে পায় ওরা উত্তর পেয়ে গিয়েছে, কিন্তু ওদের দিয়ে কিছু হচ্ছে না। তাই টিচার অনেক রেগে যায় আর বলে, আমি জানি তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে, তোমরা কি এখানে পড়তে এসেছো নাকি ঝগড়া করতে এসেছো? যাই হোক, রাতের বেলা আমরা জিহুয়াকে দেখি। ওর রুমটা ছিল পাশের রুম। ও তখন ওখান থেকে কিছু শব্দ শুনতে পায় আর নিজে নিজে বলতে থাকে, আমার তো মনে হয় ধরা পড়ে গিয়েছে। একটা মেজিয়ান হয়তো জানতে পেরেছে, তাই ওর সাথে জোর জবস্তি করছে। কিন্তু কিছুক্ষণ পরে আবার নিজেকেই নিজে সান্ত্বনা দিয়ে বলে, আমি একটু বেশিই ভাবছি, আজকে তো ওদের এখানে প্রথম রাত, তাই হয়তো দুজনে নার্ভাস হচ্ছে। আর এদিকে আমরা এদের দুজনকে দেখি। নিচে অনেক ভয় পাচ্ছিল, কারণ ও তো একটা মেয়ে। কিন্তু কোনো কিছু না জানা জিয়ান ওর উপর এখনও রেগে নিজের বিছানাপত্র নিয়ে বাহিরে চলে যায় ঘুমানোর জন্য। জিয়ানের চলে যাওয়ার পরে অনেক শান্তিতে ঘুমিয়ে পড়ে এখানে। পরদিন ওদেরকে ক্লাসে দেখি, যেখানে ওদের দুজনকে যতগুলো প্রশ্নই করা হোক না কেন একজনের উত্তরও সঠিক হয় না, যেখানে প্রত্যেকের উত্তরই সঠিক হয়। সবসময় এরা ঝগড়া করতেই থাকে। আর এরপর ওরা তো খাবার টেবিলে খাবার নিয়েও ঝগড়া শুরু করে দেয়। এদের এই সমস্ত ঝগড়া দেখে জিহুয়া বলতে থাকে, জিয়ান তো আমার কে অনেক বেশি জ্বালাচ্ছে, আমাকেই কিছু একটা করতে হবে। কিন্তু এখানে আমার কথা হচ্ছে, ও যদি এতটাই পাগল হয় দিয়ের জন্য, তাহলে ও কেন কে অন্য একটা ছেলের সাথে রুম শেয়ার করতে দিল? জিহুয়া একটা প্ল্যান বানায়, যেখানে ও ভাবতে থাকে জিয়ান এসে এখানে আটকা পড়বে, কিন্তু রিয়েলিটিতেও নিজেই আটকা পড়ে আর কেউ এসে ওকে ছাড়াতে হয়। খাবার টেবিলে আজকে সিনিয়ানকে তার ফেভারিট ডিশ অর্থাৎ মাংস কম দেওয়া হয়, যার জন্য ওর মন খারাপ হয়ে যায়। তার মন খারাপ দেখে আর জিহুয়া নিজেদের ভাগের টুকু ওকে দিয়ে দেয়। সিনিয়ান বেচারা আনন্দের সাথে খেতে যাবে, কিন্তু তার আগে জিয়ান বলতে থাকে, বেচারা আনন্দ করে খাবারটা খাওয়ার আগে জিয়ান বলে, তোমার পছন্দের খাবার এতটা বেশি খাওয়া উচিত না। যদি কখনো তুমি এমন জায়গায় ফেসে যাও যেখানে তোমার পছন্দের খাবার একটুও থাকবে না, তখন তুমি কি করবে? এই সমস্ত বদভ্যাসগুলো তোমাকে চেঞ্জ করতে হবে। এই কথা শুনে এরা দুজন তো অনেক রেগে যায় আর বলে, আমি জানি তোমার কথা একটু সত্য, কিন্তু তার মানে তুমি ওকে অপমান করতে পারো না। তোমার এই সমস্ত রুড আচরণ তুমি আমাদের সাথে করবে না। জিয়ান বলে, আমি তো সিনিয়ানকে ভালো কিছু শেখাচ্ছিলাম, এর মধ্যেই কি আমাকে তোমার রুড মনে হচ্ছিল? জিয়ানের উপর রাগ ছাড়তে না পারে তখন কিচেনে চলে যায় আর অনেকগুলো মাংস রান্না করে সবাইকে খেতে দেয়। সবাই তো মাংস দেখে অনেক খুশি হয় আর রান্নার স্কিল এত ভালো ছিল, সবাই প্রশংসা করতে থাকে। এসব কিছু এই দুজনও দেখছিল। এরপর তারা গিয়ে জিয়ানের বড় ভাইকে সবকিছু বলে দেয়। তারা বলে, সব সময় জিয়ান আর মিলে দুজনেই ঝগড়া করে যাচ্ছে ক্লাসে, কিন্তু অন্যদিকে আমরা দেখি এদের দুজনের ঝগড়া আবারও শুরু হয়ে যায়। কারণ হিসেবে দেখানো হয় ভুল করে জিয়ানের হাত লেগে খাবারগুলো পড়ে যায়। খাবারগুলো নিচে পড়ে যেতে দেখে তো মন খারাপ হয়ে যায়। জিয়ান বুঝতে পারে ওকে এখন সরি বলতে হবে। ও যখন কে সরি বলতে চায় তার আগে ওর বড় ভাই চলে আসে আর বলে, তোমাকে এখানে পাঠানো হয়েছে পড়ালেখা করার জন্য, নাকি এখানে অন্য একটা স্টুডেন্টের সাথে ঝগড়া করার জন্য? এই সমস্ত ব্যবহারের জন্য তো আমি চাইলেই তোমাকে কলেজ থেকে বের করে দিতে পারি। জিয়ানও তাকে সোজাসাপটা উত্তর দেয় আর বলে, তোমার এতটা অধিকার নেই যে তুমি আমাকে এই কলেজ থেকে বের করবে। জিয়ানের কথা শুনে ওর ভাই এবারে রেগে যায় আর ওদের দু ভাইয়ের মধ্যে ঝগড়া লাগার আগে ওখানে জিহুয়া চলে আসে আর ওর ভাইকে বলতে থাকে, জিয়ানের এতে কোনো দোষ নেই, ওর হাত লেগে এগুলো পড়ে গিয়েছে। যাই হোক বিষয়টা ঠান্ডা হলে এরপর এদের দুজনকে আমরা বাহিরে দেখি। জিহুয়া এখানে সিনিয়ানকে বলে, আমি শুনেছি তুমি গণনা করতে পারো, তা তুমি আমার হাত দেখে বলো আমার ভবিষ্যৎ কি? সিনিয়ান বলে, আজ তোমার সাথে একটা মেয়ের দেখা হবে
আর তুমি সে মেয়েটার প্রেমে পড়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে সে মেয়েটার ভবিষ্যতে তোমার ওয়াইফ হবে। ওর কথা শুনে বেচারা জিহুয়া তো বারবার ইর দিকে তাকাচ্ছিল আর হাসছিল। তখন বলে এখানকার খাবার এতটাও ভালো নয়, চলো আমরা বাইরে গিয়ে খেয়ে আসি। ও তখন দুগুকে জিজ্ঞেস করে, কিন্তু দুগু তো সবসময়ের মতো আদমোড়া হয়ে পড়ে আছে। সে ওদেরকে মানা করে দেয়। পাশ দিয়ে তখন জিয়ান যাচ্ছিল। শিনিয়ান ওকে দেখে বলে আমরা বাইরে খাবার খেতে যাচ্ছি, তুমি আমাদের সাথে যাবে? জিয়ান বলে ও সমস্ত খাবার আমি একটুও খাই না। এ কথা শুনে জিহুয়া বলে তুমি ওকে কেন বলছো? ওকে তোমার বলাটা উচিত হয়নি। শিনিয়ান বলে তারপরও ও তো আমাদের বন্ধু। এরপর আমরা মন্ত্রী হানের মেয়ে ইউহাকে দেখতে পাই। মন্ত্রী হান তার মেয়েকে বকছিল কারণ তার মেয়ের সবকিছুই বাচ্চাদের মতো, আচরণ থেকে একেবারে সবকিছুই। আর তোমাদের বলে রাখি এই মেয়েটাই মূলত হবে জিহুয়ার ফিউচার ওয়াইফ। এরপর আমরা এই তিনজনকে দেখি যেখানে ওরা খাবারের সাথে মেয়েদের নাচও দেখছিল। জিহুয়া মনোযোগ দিয়ে ডান্সগুলো দেখছিল আর বলছিল কিভাবে কি মুভমেন্টগুলো হয়। শিনিয়ানের নজর ছিল শুধুমাত্র খাওয়ার উপর। তখনই এখানে ইউয়ার চলে আসে। ইউয়ার এখানে আসার সময় হোঁচট খেয়ে পড়ে নিতে নিলে ওকে ধরে ফেলে। বেচারি খুব স্বাভাবিকভাবে ওকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু ইউয়ার তো প্রথম দেখাতে ওকে পছন্দ করে ফেলে। ইউয়ার তখন ব্লাশ করছিল আর লজ্জা পেয়ে ওকে জিজ্ঞেস করে মিস্টার আপনার নাম কি? ইর হাত ধরেছে বলে জিহুয়া একটু জেলাস হয় আর ইর কাছে এসে ইউয়ারকে বলে তুমি তোমার রাস্তা মাপো, তুমি এখানে ওকে কি জিজ্ঞেস করছো? এগুলো বলে ওদেরকে নিয়ে এখান থেকে চলে আসে। আর শিনিয়ানকে বলে তুমি কোন ধরনের গণক, তোমার গণা এতটা ভুল কেন? তুমি তো বলেছিলে আমি একটা মেয়েকে প্রথম দেখাতে পছন্দ করে ফেলবো, কিন্তু এটা তো এখন ইর সাথেই হয়ে গেল। যাই হোক, পরদিন আমরা জিয়ানের বড় ভাইকে দেখি যে ওদের সবার ক্লাস নিতে এসেছে। সে খেয়াল করে এখানকার প্রায় স্টুডেন্ট কেউই কাউকে চেনে না। তাই বলে আমি একটা পার্টির আয়োজন করেছি যেখানে তোমাদের সবাইকে সবার জন্য একটা গিফট আনতে হবে, তবে মনে রাখবে সেই গিফটটাই যেন ইউনিক হয়। তার কথা অনুযায়ী প্রত্যেকে নিজেদের মতো করে গিফট বানানো শুরু করে দেয়। এরপর তারা গিফট নিয়ে সে পার্টিতেও চলে আসে। এখানে আমরা ওই দুজনকে দেখি যারা কিনা জিয়ানের ভাইকে সবকিছু বলে দেয়। যাই হোক, ওরা দুজনে এখানে ইচ্ছে করে একজনের গিফট আরেকজনকে দিয়ে দিচ্ছিল। ওরা দুজনে তো জানতোই জিয়ান আর একে অপরের শত্রু, মানে ওরা সবসময় ঝগড়া করে। তারপরও দুজনের গিফট দুজনকে দিয়ে দেয়। গিফটটা এখানে নর্মাল ছিল, কিন্তু জিয়ানের গিফটটা ছিল একটা বই যার মধ্যে একটা রোমান্টিক ড্রয়িং করা ছিল। এটা দেখে তো বেচারি ভয় পেয়ে বইটাকে নিচেই ফেলে দেয়। তখন এরা দুজন আসে আর বলে আমরা কখনোই ভাবিনি জিয়ান কাউকে এতটা অশ্লীল একটা বই গিফট করবে। একজন বলে আমার তো ভাবতেই অবাক লাগছে যে জিয়ান এতটা বাজে বাজে বইও পড়ে, তার মানে জিয়ান ইচ্ছে করে কে এই বইটা দিয়েছে। ওদের এই সমস্ত কথাগুলো জিয়ান পাত্তা দিচ্ছিল না, কিন্তু ওরা তখন বলে ওঠে আমার তো মনে হয় জিয়ানের মেয়েদের উপর নয় বরং ছেলেদের উপরে ইন্টারেস্ট বেশি। ওর মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে দেখে জিয়ান বেচারা একটা চিৎকার দেয় আর বলতে থাকে আমি এরকম কিছুই করিনি। শিনিয়ান তখন জিয়ানের সাইড নেয় আর বলে আমি ওকে ভালো করে চিনি, ও এরকম ছেলেই নয়। কাছে মনে হয় জিয়ান আসলে এরকম নয়, কিন্তু তখনই এরা দুজন বলে ওঠে আর জিয়ান তো একে অপরের রুমমেট, ওরা দুজনে যদি রুমের মধ্যে কিছু করেও থাকে তাহলেও তো কেউ জানবে না। এরা দুজন তো অনেক বেশি রেগে যায় ওর উপর আর চিল্লাতে থাকে। যাই হোক, ওদের এই সমস্ত ঝামেলা শেষ হওয়ার পর পার্টিও শেষ হয়ে যায়। ওরা বাহিরে যাওয়ার সময় পড়ে যেতে নিলে দুগু ওকে ধরে ফেলে। কে বাঁচিয়েছে দেখে তখন বলতে থাকে মিস্টার দুগু আপনাকে ধন্যবাদ। দুগু বলে আমাকে মিস্টার না বলে শুধু দুগু বলো। বলে তাহলে তুমিও আমাকে শ্যান দি না বলে শুধুমাত্র দি বলো, শ্যান নামটা আমার এতটাও ভালো লাগে না। এরা তখনও খেয়াল করেনি যে অনেক রাত হয়ে গিয়েছে, কারণ রাত 8টার মধ্যে কলেজের গেট বন্ধ হয়ে যায়। এরা যখন এটা বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। দুগু বলে আমি একটা জায়গা জানি, যে জায়গার মধ্যে গেলে আমরা ওখানে রাতটা পার করতে পারবো। এরপর ওরা 5 জন মিলে ওখানে চলে যায়, কিন্তু এখানে গিয়েও তো শান্তি নেই। আর জিয়ান মিলে এখানেও ঝামেলা শুরু করে দেয়। কোনো একটা টপিক নিয়ে ঝগড়া করছিল, কিন্তু জিয়ান তো ওকে কায়দা কানুনের অনেক বিষয় জানিয়ে ওখান থেকে চলে যায়। আর বেচারির তো এই সমস্ত কিছু মাথার উপর দিয়ে যায়। পরদিন সকালে ওরা যখন কলেজে আসে তখন ওরা টিচারকে দেখতে পায় আর ভাবছিল টিচার তাদেরকে খেয়াল করবে না। ওরা টিচারকে হায় বলে ভিতরে যেতে নেয়। টিচার ওদেরকে থামিয়ে বলে তোমরা কি আমাকে বোকা পেয়েছো? তোমরা কাল সারা রাত কোথায় ছিলে? ওরা তখন কিছুই বলতে পারে না। তাই ওদের শাস্তি স্বরূপ গোটা 1 মাস ওদের সবাইকে এই কলেজটা সাফ সাফাই করতে হবে। এসব কিছু ভালোই ছিল, কিন্তু টিচার যাওয়ার আগে বলে যায় টয়লেটের সাফটা যেন ভালো করে দেয়, না হলে সে শাস্তিটা দ্বিগুণ করে দেবে। বেচারা 5 জনের কিছুই করার ছিল না। ওরা এরপর নিজেদের কাজ শুরু করে।
এখানে আমরা দেখি জিয়ান ওদের অনেক ক্লোজে চলে এসেছে। আগে তো জিয়ানকে ওরা কেউ বুঝতে পারতো না, ও শুধুমাত্র আইনের কথাই বলতো, কিন্তু এখন জিয়ানের কথা ওরাও বুঝতে পারছে। এদের এই আনন্দটা বেশিক্ষণ টিকে না, কারণ পরদিনই চলে আসে ক্রাউন প্রিন্স কলেজের প্রত্যেকের সাথে দেখা করার জন্য। আমরা তো জানি শিনিয়ানকে অনেক বেশি বুলি করে ক্রাউন প্রিন্স। ক্রাউন প্রিন্সকে দেখে শিনিয়ান ভয় পাচ্ছিল, আর মোটামুটি ক্রাউন প্রিন্সও ওর উপর নজর পড়ে যায়, আর বলে এরকম ভীতু ছেলেও নাকি এরকম ইম্পেরিয়াল কলেজে পড়তে আসে। সব সময়ের মতো এবারও ক্রাউন প্রিন্স ওর উপর মজা নিতে থাকে। এরকম ভীতু যদি আমাদের দেশের ভবিষ্যৎ হয় তাহলে আমাদের দেশটাই তো জ্বলে যাবে। এখানে ক্রাউন প্রিন্স একটা ভালো কাজ করে, ও শিনিয়ানকে রাজকুমার হিসেবে পরিচয় দেয় না, কিন্তু তার মানে তো এই নয় যে ক্রাউন প্রিন্স ওর সত্যটা কখনো বলবে না। আমার তো মনে হয় ফিউচারে কোনো একটা ঝামেলা করবে। যাই হোক, ক্রাউন প্রিন্স এরপর মন্ত্রী হানের সাথে দেখা করতে আসে। এখানে এরা দুজন লাইব্রেরিতে কথা বলতে আসে। এই রুমের অন্য পাশে ছিল আর জিয়ান, যারা এখানে পরিষ্কার করছিল। মন্ত্রী হান এখানে ক্রাউন প্রিন্সের কান ভারী করতে থাকে। সে বলে দ্বিতীয় রাজকুমার তো ইম্পেরিয়াল কলেজে এসে পড়তে শুরু করেছে। যদিও আপনার থেকে ভালো হয়ে যায় আর রাজাকে এসব প্রমাণ করতে পারে, তাহলে রাজা হয়তো আপনার ক্রাউন প্রিন্সের পদটা চিনিয়েও নিতে পারে, আর ওই দ্বিতীয় রাজকুমারটাকে দিয়ে দিতে পারে। তবে ক্রাউন প্রিন্সের তো পুরোপুরি কনফিডেন্স ছিল ওর ভাইয়ের উপর যে ওই বলদটা কিছুই করতে পারবে না। মন্ত্রী তখন ওকে একটা লিস্ট দেয়। এই লিস্টে ওই ধরনের মন্ত্রীদের নাম ছিল যারা কিনা কারাপশনে ওদের সাথে যুক্ত ছিল। ক্রাউন প্রিন্স এখানে প্রত্যেকের নাম জানার পর ওখান থেকে চলে যায়, আর মন্ত্রী হান এই কাগজটা পুড়িয়ে ওখান থেকে চলে যায়। এরা দুজন যখন এখানে আসে তখন দেখতে পায় পুরো লাইব্রেরিতে আগুন লেগে গিয়েছে। একটা কাঠের টুকরো যখন এর উপর পড়তে নিচ্ছিল তখন জিয়ান এসে ওকে বাঁচিয়ে নেয়। আর এখানে আমাদের এই ড্রামার পার্ট 1 শেষ হয়ে যায়। আমি শুধুমাত্র আর একটা পার্টি আনবো, তাই প্লিজ তোমরা একটু অপেক্ষা করো। এই ড্রামাটা কেমন লেগেছে তা অবশ্যই জানাবে।